আমেরিকাতে নেই নেই করে এরা 24তম শীতকাল চলে এলো। কারণ 2002-এর ডিসেম্বর মাস আমার প্রথম উইন্টার লেক্সিংটন কেন্টাকিতে। আর এটা 2025-এর ডিসেম্বর। নর্মালি ডিসেম্বরের ওই মাঝামাঝি বা 3 সপ্তাহ নাগাদ হচ্ছে ঠান্ডাটা পড়ে। তো আজকে সকালবেলা যখন বাচ্চাদের স্কুলে দিতে যাই তখন হচ্ছে 31 ডিগ্রি ফারেনহাইট। তো 31 ডিগ্রি ফারেনহাইট মানে ওই ছোটোবেলায় অঙ্ক কষতে হতো, হ্যাঁ, ফিজিক্সে C/5 ইকুয়ালস টু F-32/9, ওটাকে সলভ করতে হতো। ওই এফের জায়গায় যদি 31 বসিয়ে দেন তাহলে এফ মাইনাস 31 - 32 দিলে সি মানে সেলসিয়াসের টেম্পারেচারটা আসতো। তো 31 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে সেলসিয়াসে দাঁড়ায় হচ্ছে -0.55 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, -0.5 ডিগ্রি সেলসিয়াস। তো বাঙালির ছেলে এতগুলো উইন্টার যাওয়ার পরেও ওই শীতকাল এলে মোটামুটি একদম এখনো লাগে, প্রথম ঠান্ডাটা বেশ ভালোই লাগে। তবে আমরা থাকি হচ্ছে আরকানসাতে, হ্যাঁ, রুরাল। আর আরকানসা হচ্ছে গরম মোটামুটি এখানে 10 বছর ছাড়া ছাড়া একবার করে বরফ পড়তো। কিন্তু আমার মেয়ে 7 বছর, আমি বসে গেছি 2018 মেয়ে জন্মালো। তো এই লাস্ট 7 বছরে অলরেডি বরফ পড়েছে 3 বার। হ্যাঁ, মানে আর এখানে হচ্ছে এই বরফ পড়লে মানে স্কুল ফুল সব বন্ধ করে দেয়, কারণ এদের কোনো পরিকাঠামো নেই। হ্যাঁ, যে ওইটার সাথে কি করে সামলাবে। কিন্তু আমার প্রথম উইন্টারটা আমার মনে আছে লেক্সিংটন কেন্টাকি, ওরে বাপ রে বাপ। মানে এখনো আমার বাঙালি হাড় তখন, হ্যাঁ, জীবনে কোনোদিন বরফ পড়া দেখিনি, এসে হাজির হয়েছি। আর ওইটাই হয়েছে গেল তখন হলো ওদের আহ, মানে লাস্ট বোঝায় 30 বছরে অত বাজে স্নোস্টর্ম বা হেলস্টর্ম হয়নি। ইউনিভার্সিটি বন্ধ। আর এটা সত্যি কথা, আমার যতই হোক আর কি, মানে টেম্পারেচার যখন ওই নেগেটিভ মানে 16 ডিগ্রি ফারেনহাইট আর কি, যেটা -8.8 ডিগ্রি, -8 ডিগ্রি, -9 ডিগ্রির কাছাকাছি যখন যায়, তখন কিন্তু ওই ডার্ক স্কিনে হতে কিন্তু নাকের ওপরে ডগাটা পুরো পুড়ে যায়। তারপর আমার হাতে গল গল করে ঘাম দেয়, ফলে আমি গ্লাভস পরতে পারি না। ফলে সে মানে সে হাত ফাতগুলো যা তা অবস্থা হয়। তো লেক্সিংটন কেন্টাকি ঠান্ডাটা ছিল মানে অসহ্য ঠান্ডা যাকে বলে, সেই হিসাবে আরকানসার ঠান্ডাটা মানে সত্যি কথা বলতে কি, মানে আমরা খুব লাকি। এই 31 ডিগ্রি ফারেনহাইট মানে ধরুন -0.5 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এটা যদি কনস্ট্যান্ট চলে তাহলে হয়তো 3-4 দিন পরে জমি ঠান্ডা হয়ে বরফ পড়বে, হ্যাঁ, মাটিটা ঠান্ডা হলে। না হলে ওই টুকটাক ঠান্ডাটা পরে আবার গরমও হয়ে চলে আসে। হোপফুলি, হোপফুলি সেই সাইকেলটাই চলবে। তবে লেক্সিংটনের ঠান্ডা যেটা উপকার হয়েছিল সেটা মনে আছে। ওই ঠান্ডাতে সব থেকে বেশি কষ্ট হতে হচ্ছে গ্রসারি করা, মানে দোকান বাজার করা। হ্যাঁ, বাস ছিল। হ্যাঁ, এখন যেখানে থাকি এখানে তো পাবলিক ট্রান্সপোর্ট কিছু নেই, বাস নেই, ট্যাক্সি নেই, কিছু নেই, মানে দুটো গাড়ি রাখতে হয়। বিশেষ করে শীতকালে, কারণ গাড়ি একটু পুরনো হয়ে গেলে কি হয়, এই শীতের সময় হচ্ছে সকালবেলা স্টার্ট নিতে চায় না, ব্যাটারি ডাউন। তখন সেকেন্ড একটা গাড়ি থাকলে ওই তার সঙ্গে জুড়ে আর কি, মানে চার্জ দিয়ে একটা গাড়িকে অন করে সেই গাড়ি থেকে কানেক্ট করে অন্য গাড়িকে স্টার্ট করা হয়। দিয়ে তারপরে দোকানে গিয়ে ব্যাটারি চেঞ্জ করে নেওয়া বা সামথিং। মানে শীতকালে এলে পুরনো গাড়ির ওই একটা সমস্যা হয় আর কি, 8 বছর 9 বছর বা 10 বছরের পুরনো গাড়ি হলে। ফলে এখানে দুটো গাড়ি আর কি বিলাসিতা নয়, মানে ওই একটা গাড়ি খারাপ হলে তখন ওগো এসে আমাকে তো এখান থেকে রাইড দিয়ে যাও, আর ওই তারপরে আবার ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করো, তারা এসে আবার টাওয়িং করে গাড়িটাকে নিয়ে যাবে। হ্যাঁ, কাছাকাছি মেকানিকের দোকানে নিয়ে যাবে, এইরকম আর কি। মানে দুটো গাড়ি এখানে খুব দরকারি। হ্যাঁ, মানে জাস্ট তাছাড়া উপায় নেই, আমাদের তো কোনো লোকজন নেই। মানে আমি ভারতবর্ষ থেকে, আর আমার বউও বিদেশি। ফলে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই এই দেশে। ফলে থাকলেও আত্মীয় স্বজন থাকলেও আর কি দুটো গাড়ি এদেশে দরকার। মানে একটা লাক্সারি নয়। তো শীতকালে পুরনো গাড়ির ওই একটা সমস্যা হয়। আর যেটা হয়েছে গাড়ি না থাকলে যেটা প্রথম দিকে আমার ছিল আর কি, ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে এসেছিলাম গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসাবে, ফুলি পেড স্কলারশিপ নিয়ে 6 বছর কেমিস্ট্রিতে পিএইচডি করতে। তো আমরা হয়তো কি পয়সা বাঁচানোর জন্য ওই ওয়ালমার্টে যেতাম। মানে ক্রোগারে গেলে করা যায়, কিন্তু সব জিনিস তো আবার ক্রোগারে পাওয়া যায় না। ক্রোগারটা গ্রসারি স্টোর ছিল, আর ওয়ালমার্ট হচ্ছে যা চাইবে তাই পাবে, মানে জুতো মোজাও পাবে আবার মুরগির মাংসও পাবে আর কি, এরকম একটা ব্যাপার। তো আমরা, আর দামটাও অনেক সস্তা, তো আমরা যেতাম। হ্যাঁ, আর ওই শীতকালে বইতে অসুবিধা হবে বলে পিঠের ব্যাগের মধ্যে সব, হ্যাঁ, মানে অল্প অল্প এমনভাবে নেওয়া, যে দোকান বাজার করা হতো যাতে পিঠে ব্যাগে সব ধরে যায়। কিন্তু বাঙালির ছেলে তো ওই পিঠে ব্যাগের মধ্যে ওই মুড়ি মাংসর 10 পাউন্ডের যেটা সস্তার প্যাকেট আর কি, তখন কিনতাম আর কি, 4.5 কিলো মুরগির মাংস।
কিন্তু মুরগির মাংসের প্যাকেটটা ওই যেটাতে বই নিয়ে যাই সেটাতে পিঠে ব্যাগে দিতে কী ওর অস্বস্তি হয়, ফলে ওটা হাতে ধরার একটা অভ্যেস, ওটা যে কী বাঁশ জিনিস, হ্যাঁ, ওই ঠান্ডাতে শিখেছি আর কি। তারপরে আহ, দুধ, হ্যাঁ, দুধ তো মানে এখানে তো ওই 1 গ্যালন করে বা হাফ গ্যালন করে ওই আর কি সস্তার দুধ যেগুলো, হ্যাঁ, 1 মাস 1.5 মাস করে থাকে, কি করে কি যে দেয় ভগবানই জানে। হ্যাঁ, তো যাই হোক, তো ওই দুধ ওইগুলো তো আর ভরা যায় না, ফলে হাতে নিয়ে ধরে থাকতে হয়। আর হতো কি, পাবলিক ট্রান্সপোর্ট থাকলে কি ওই বাস যদি যেন না স্টার্ট না হয় বা বাসে যদি কোনো সমস্যা হয়, বাস আর আসবে না। আর আমি বলছি এটা 2002-এর কথা, মানে ধরুন আজ থেকে 23 বছরের বেশি আর কি আগের কথা। তখন তো আর তো ওই সোশ্যাল মিডিয়া এত এগিয়ে ফিগিয়ে যায়নি যে বাসটা ক্যান্সেল হয়েছে বলে কোথাও একটা পোস্ট করে দিল, বা করে দিল বা লাভটা কি, আমাদের তো আর কিছু করার নেই, ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আর কি। তো আমার মনে আছে এই ঠান্ডার বাজারে যেটা অনেক উপকারও হতো আর কি, এরা মনে আছে প্রথম মানে ওই ওয়ালমার্টে, নিকোলাস ভিলের ওয়ালমার্টে বাজার করতে গেছি আমি আর আমার সঙ্গে এখন এখন ডক্টর অমিতাভ মিত্র বাংলাদেশের, হ্যাঁ, ও অ্যাটুডে ল্যাবে তখন কাজ করতাম, আমি গ্রসম্যান ল্যাবে কাজ করতাম। তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দুজনেরই, হ্যাঁ। তো আমরা দুজনই বাঙালি, ও বাংলাদেশের বাঙালি, আমি পশ্চিমবঙ্গের বাঙালি, তো আমরা গেছি ওখানে। তো জিনিসপত্র কিনে বাসের ভরসা দাঁড়িয়ে আছি, বাসটা মানে ক্যান্সেল হয়ে গেছে বা সামথিং, দাঁড়িয়ে আছি। তারপরে অমিতাভ ও আবার একটু মার্শাল আর্ট শিখতো। তো ওর মার্শাল আর্টের ক্লাসে হচ্ছে আবার ওই দেবল, এখন মানে দেবল মজুমদার, ও তখন এখানে আইটিতে কাজ করতো, লেক্সমার্কে পরে এমপ্লয়ি হয়ে যায়, তারপরে তখন সব ছেড়ে ছেড়ে দিয়ে দেশে স্মেল অফ দ্য আর্থ বলে একটা ফার্ম খুলে বসে আছে বর্ধমানের দিকে, ওখানে মানে অর্গানিক চাষ ওইসবগুলো করে আর কি, আমেরিকা ছেড়ে। ও আর ওর মানে এখন মানে রিন্টি আর কি, ওর ওয়াইফ রিন্টি, রিন্টি হচ্ছে অপরাজিতা, ভালো নাম অপরাজিতা, ডক্টর অপরাজিতা সেনগুপ্তা। ও ও ইংরাজি থেকে এখানে পিএইচডি করেছে, ইউনিভার্সিটি অফ কেন্টাকি থেকে ইংরাজিতে পিএইচডি করে, কিন্তু ওই দেশে ফিরে গেছে। ইনফ্যাক্ট বছর দুয়েক আগে মনে হয় আবার এসেছিল এই দেশে একটা কিছু গ্র্যান্ট নিয়ে কাজকর্ম করতে। তো ওরা এখনও ইন্ডিয়াতে ফিরে গেছে, দিয়ে স্মেল অফ দ্য আর্থ বলে একটা বিশাল প্রজেক্ট করে বসেছে, খুব ভালো মানে দুর্দান্ত ব্যাপার আর কি, মানে অন্য রকমের জীবন, মানে আমি যেটা ভাবি বেঁচে থাকলে হয়তো, হ্যাঁ, আমার ছেলেপুলেরা যখন কলেজে বলে চলে যাবে সব পয়সা পয়সা মিটিয়ে, তারপরে ওই দেশে গিয়ে আর কি, যারা মাটির বাড়ি জানাতে পারে তাদের থেকে ট্রেনিং ফ্রেনিং নিয়ে, হ্যাঁ, এই দেশে এসে এখানে একটা জমি ফমি কিনে একটা পুকুর করে আর চাষ করব। কারণ দেশে আমার চাষবাসের হাত খারাপ ছিল না, আমি নোটে গাছ খুব ভালো বানাতাম, নোটে শাক আমার হাতে দারুণ হতো। আহ, পালং শাক দারুণ হতো আমার হাতে, নোটে শাক আর পালং শাক। শুধু টমেটোটা আমি ঠিক ম্যানেজ করতে পারতাম না। টমেটো হতো কি, টমেটো গাছ বিশাল হলো, ফুলও হলো, কিন্তু টমেটোর দেখা নেই আর কি। তো নোটিস শাক আর পালং শাকের মানে সিক্রেট হচ্ছে পাঁক, হ্যাঁ, পুকুরের আমাদের পেছন থেকে পাঁক বালতি বালতি পাঁক তুলে সেটাকে শুকনো করে মাটির সঙ্গে মিশিয়ে দুর্দান্ত হতে নোটে শাক চাষ হতো। তো তারপরে আমাদের স্কুলে চাষ হতো, আমাদের স্কুলটা তো গরিব স্কুল ছিল, গরিব ছোট্ট জায়গার স্কুল আর কি। তোরা ওই সরকারের ভয়সা বসে থাকতো না যে পুরানো বেঞ্চিকে কী করে সারাবে বা স্কুলকে রং করবে। স্কুলের একটা নিজেদের বাগান ছিল, হ্যাঁ, সেখানে ওই কর্মশিক্ষা যেটা সেটা আমাদের ওই চাষ করতে হতো। সব থেকে বাঁশ হতো যখন ওই কম্পোস্ট সারের জন্য বাড়ি থেকে গোবর নিয়ে যেতে হতো, কারণ প্রায় গোবর নিয়ে গেলে তো বাঁশ ওঠা যাবে না। আর ওই গোবর যে কি ভারী জিনিস, বাপরে বাপ, একটু উপরের দিকে ক্লাসে যাওয়ার পর তখন বদ বুদ্ধি চাপে আর কি, তখন নিচেতে গোবর, মাঝখানে ছাই, আর উপরে গোবর দিলে তখন একটু হালকা হতো আর কি, সেটা সাইকেলের হ্যান্ডেলে বসিয়ে নিয়ে যাওয়া যেত। হ্যাঁ, তো সব বাইকে ওই গোবর আনতে হবে, হ্যাঁ, দিয়ে কম্পোস্টের বানিয়ে সেখান থেকে দুর্দান্ত চাষ হতো। হ্যাঁ, আমাদের বাঙালপুর ইউনিয়ন চমৎকারী উচ্চ বিদ্যালয়ের মানে ফুলকপি, বেগুন, টমেটো, বাঁধাকপি, পালং শাক, হ্যাঁ, দুর্দান্ত চাষ হতো মানে একদম। আরও খুব নিয়মও খুব ভালো ছিল, মানে যেহেতু স্টুডেন্টরা প্রথম শ্রম দিত, মানে এত সৎ মোরাল এথিক্যাল ব্যাপার যে প্রথমে হচ্ছে যা শাকসবজি হবে সেটা আগে স্টুডেন্টরা কিনবে, স্টুডেন্টরা কেনার পরে সেটা মাস্টারমশাইরা কিনবে, মাস্টারমশাই বা যারা অষ্টদা বা যারা কাজ করতো তারা তারা কিনবে। তো ফোর্থ ক্লাস স্টাফ যারা স্কুলে আর কি পিয়ন টিয়নে কাজ করতো তারা কিনবে, তাদের হয়ে গেলে তারপরে হচ্ছে বাইরে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, কারণ এখানে তো কোনো কীটনাশক নেই, কোনো সার নেই, ফলে মানে ওর টেস্টই আলাদা আর কি। তো যাই হোক, ওই বিদ্যেটা এখনও আছে, তো ভাবি আর কি, হ্যাঁ, দেবো যেটা করছে আর কি, হ্যাঁ, বুড়ো বয়সে যদি বেঁচে থাকি, হ্যাঁ, তাহলে একটা বড় জায়গা কিনে তাতে একটা যদি পুকুর বানানো যায়, তাহলে পুকুরে একটু মাছ চাষও হবে, বাঙালির ছেলে, আর শাকসবজি বানিয়ে আর মাটির বাড়িতে ওইরকম, হ্যাঁ, যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণ পড়াশোনা আর কি। হ্যাঁ, তারপরে সূর্যের আলো নিভে গেলে আবার কুল লাইফ। তো ওই রকমের একটা গল্প। তো যাই হোক,
তো দেবল আর বৈশাখী ওরা আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, আমি আর মানে অমিতাভ তখন দাঁড়িয়ে আছি, হ্যাঁ, বাস স্ট্যান্ডে। তো আমাদের দেখে গাড়িটা থামালো, দেখে আমাদের আবার রাইড দিল। তখন কুপার টাউনে থাকতাম শেয়ার করে, গ্র্যাজুয়েট স্টুডেন্ট হাউজিং, ডি ব্লক। তো আর আমার অভ্যেস আছে আমি কারো থেকে মানে দুম করে কিছু নিই না, বলে না না তুমি রাইড দিয়েছো, তুমি চলে আসো, আমার যা খাবার দাবার আছে আমরা টুকটাক করে বানিয়ে নিচ্ছি। আর আমার এক ওই একটা রান্না করে করে আর কি, মানে পিকনিকে রান্না করে করে আমার একটা মানে দ্রুত রান্না করা, ভালো কি খারাপ বলতে পারছি না, কিন্তু তৃপ্তি করে সবাই খেত, কিন্তু দ্রুত রান্না করার আমার একটা অভ্যেস আছে। মানে 12-15 জনের রান্না আমি 45 মিনিট থেকে 1 ঘন্টা নামিয়ে দেবো, ইয়ার্কি মারছি না, সিরিয়াসলি। হ্যাঁ, মানে প্ল্যান করা থেকে একদম খাবার সার্ভ করা, সেটা মুরগির মাংস ঝোল ভাত হতে পারে, আবার ডিমের ঝোল ভাত হতে পারে। ইনফ্যাক্ট আমি যখন গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলাম আমি ওই পটলাগে ভীষণ মানে বিরোধী আর কি। তোর আমার বাড়িতে কাউকে খেতে ডাকবো, তার সে একটা কিছু জিনিস নিয়ে আসবে, কী আনবে সেইটা নিয়ে বাজ বিচার হবে। তো আমার ওই একটাই রুল ছিল, আমি যদি আমার বাসায় ডাকি আমার যা ক্ষমতা সেটাই তোমায় খাওয়াবো। হ্যাঁ, সেটা যদি ডিমের ঝোল ভাত হয় তাই হবে, সেটা যদি ওই সস্তার মুরগির মাংসের ভাত হয় তাই হবে, কিন্তু তুমি কিছু নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, আমার বাড়িতে আসো, আমার যা রান্না হবে খাবে, উদ্দাম আড্ডা হবে, হ্যাঁ, আর পান টানের বন্দোবস্ত থাকবে, এদিক ওদিক তাস টাস খেলতে চাইলেও তা থাকবে। বাট বেশিরভাগ ওই গান বাজনা জোকস বলা হ্যান তেনা, একটু মাথা ছাড়ানো। তো ওই দেবল আর বৈশাখী ওই হিসাবে আমাদের সঙ্গে পরিচয় হয়ে গেল। হ্যাঁ, যেটা আমি পরে করার চেষ্টা করতাম আর কি, মানে নতুন যারা আসে, মানে শুধু ভারতীয় নয়, মানে বাঙালি বা ভারতীয় নয়, অন্য যারা যাদের গাড়ি নেই তাদেরকে শীতকালে রাইড দেওয়া। কারণ ওই হাত শক্ত হয়ে যেত, মানে ওই ঠান্ডাতে, হ্যাঁ, একটু মুরগির মাংস ভরা ব্যাগ, 4.5 কিলো মুরগির মাংসের ব্যাগ যদি ধরে থাকলে, হ্যাঁ, মানে হাত ফাত শক্ত হয়ে যেত। তো ওই একটা ঠান্ডা। তারপরে গেলাম তো সেন্ট লুইস অ্যাডভাইজার, চাকরি চলে গেল ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে সেকেন্ড অ্যাডভাইজার। তো ওর সাথে সাথে পিএইচডি করতে গেলাম আর কি, ইউনিভার্সিটি অফ মিজোরি সেন্ট লুইস। ও সেন্ট লুইসে তো আর এক গল্প। সেখানে সেন্ট লুইস এমনি এর গরিব দেশ শহর, আর সেই সময় হচ্ছে সেন্ট লুইসের সিটি কাউন্সিলের পয়সা নেই, প্রচুর বরফ পড়ে। তো ওরা ঠিক করে দেখে ফেলে দিয়েছিল কি ওটা করবে আর কি, মানে বড় বড় রাস্তাগুলোই শুধু পরিষ্কার করবে, আর ছোটো ছোটো রাস্তায় করবে না। আর যখন গ্র্যাজুয়েট স্টুডেন্ট তখন কোথায় থাকে মানুষ, বেশিরভাগ মানুষ তো একটা ছোটো রাস্তার থাকে। ইনফ্যাক্ট সেন্ট লুইসে তখন থাকতাম হচ্ছে একটা একটা কাপল, ওদের বড় বাড়ি ছিল, পুরানো বাড়ি। হ্যাঁ, পুরানো বাড়ি, 3 তলার ঘরটা ওরা ঘরটাই ভাড়া দিত, হ্যাঁ, জাস্ট পেইং গেস্ট হিসাবে। অনেক ইন্টারভিউ ইন্টারভিউ নিয়ে তারপরে ভাড়া দিত। যখন জানলো আমি পিএইচডি করি ইউনিভার্সিটিতে, দেখলো ওটাগুলো কাগজপত্র দেখলো, তখন আর কোনো ভয় নেই। তো ও জাপানি মালিক আর কি, ছোট্ট ছোট্ট জাপানি মালিক। আর ওর গার্লফ্রেন্ড হচ্ছে আমেরিকান নার্স, কিন্তু গার্লফ্রেন্ড ওরা বিয়ে করেনি, কারণ তাহলে ওই গার্লফ্রেন্ডের মানে হাজব্যান্ডের পেনশনটা পাবে না, মারা গেছে আগে। তো ওই নার্স লিন্ডা আমাকে অনেক কিছু শিখিয়েছিল, একটা এখনো মনে আছে, সেটা হচ্ছে আমার তো ওই থেকে থেকে কানে তালা পড়ে যেত ঠান্ডাতে। তো ও বলতো আর কি, যেতে হচ্ছে নাকটাকে এরকম করে চিপে ধরে আর জোরে, মুখটাকে চিপে ধরে তুমি যদি নিঃশ্বাস মানে খুব জোরে শ্বাসটা বাইরে বার করার চেষ্টা করো, তাহলে আমার কানের ওই টুক করে আর কি, কান যেটা মানে তালায় পড়ে যাওয়া সেটা ফেটে যাবে, কান পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, সেন্ট লুইসে হতো কি, আমরা ইনফ্যাক্ট আমি থাকতাম হচ্ছে ফার্গুসন, যেটা মানে ঐতিহাসিক ব্যাপার হয়ে গেল এই দেশে আর কি, সাদা কালোদের আন্দোলনে। তো যাই হোক, ফার্গুসনে আমি থাকতাম, কোনোদিন আমার মনে হয়নি সেরকম আমি তো মানে অফ কালার নিজেই। আমার তো আর কি আসে যায়। তো ফার্গুসনটা বেশ মজার জায়গা ছিল, সস্তার এদিক ওদিক খাবার দাবার, সারাদিন ফাটিয়ে কাজ করা, ভালোই চলতো, কোনো অসুবিধা নেই, কোনো সেফ কোনো আনসেফও লাগতো না। তো ওইটা একটু অবাক লেগেছিল যখন 2009-এ, সম্ভবত 2009-এ যখন আবার মানে সেন্ট লুইসে যাই, তখন গিয়ে দেখলাম সেন্ট লুইসটা অনেক বদলে গেছে। 2009 না, 2009 বলছি, 2015তে যখন সেন্ট লুইসে যাই, 2010-এ সেন্ট লুইস ছেড়েছি, 2015তে যখন যাই তখন গিয়ে দেখলাম পুরো সেন্ট লুইস বদলে গেছে। হ্যাঁ, মানে আমি মেট্রোতে বুঝতে পারিনি, হ্যাঁ, দুটো কম্পার্টমেন্ট, একটা কম্পার্টমেন্টে উঠে পড়েছি, দেখছি সবাই আমার মুখের দিকে দেখছে। হ্যাঁ, আমার কিছু যায় আসে না, আমি সবার সঙ্গে হাই হ্যালো করে কাটিয়ে দিই। হ্যাঁ, তারপরে আবিষ্কার করলাম না না, যারা সাদা তারা ওই ফার্স্ট কম্পার্টমেন্টে যায়, আর যারা সাদা নয় তারা অন্য কম্পার্টমেন্টে যায় আর কি। আমি বুঝতে পারিনি আর কি, অন্য জায়গায় চলে গেছি, আমার কোনো অসুবিধা হয়নি। তারপরে অ্যামটাকে বাস স্টপে বসে আছি, ঠান্ডা লাগছে, তো মাথা চাপা দিয়ে বসে আছি, হঠাৎ করে একজন পুলিশ এসে বললো, স্যার প্লিজ মুভ ইউর হুড। ওকে, আমার ঠান্ডা লাগছে, আমি মাথা চাপা দিয়ে বসে আছি, ঠিক আছে বাবা, পুলিশের সঙ্গে তো তর্ক করা যায় না। ওটা যদি অফ কালার হও আর কি, হ্যাঁ, আমেরিকাতে ওটা একটা খুব বড় স্কিল আর কি, পুলিশের সঙ্গে তর্ক কখনো করা উচিত নয়, খেয়ে যাবে বাস। হ্যাঁ, ওরা এমন নিয়ম কানুন করে রেখেছে। তো যাই হোক, যেটা অসুবিধা হতো আর কি সেন্ট লুইস, ওই যখন ওরা ঠিক করে দিল যে ছোটো ছোটো রাস্তা ওরা আর করবে না, বড় পরিষ্কার করে বেরোবে না, ওরে বাবা,
বরফের উপর দিয়ে গাড়ি চালানো যে কি বাঁশ জিনিস, হ্যাঁ, মানে গাড়ি চালানো এক জিনিস, সেটা এমনিতেই বাঁশ লাগে, তারপরে বরফের দিয়ে উপরে গাড়ি চালানো হচ্ছে মানে আরও 5 গুণ বাঁশ আর কি। মানে কি ব্রেক দেওয়া যাবে না, যেটা ভয় পেলেই মানুষের আমাদের একটা নেচার টেন্ডেন্সি আছে একটু গাড়িটা স্লো করে দেওয়ার জন্য ব্রেক, এখন বরফের উপরে ব্রেক দেওয়া যাবে না, ও তো স্টিয়ারিং বেশি করে গাড়ি চালাতে হবে। আচ্ছা, গাড়ির ওই ল্যাটারাল মুভমেন্ট হবে, ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক, ওই সামনে সামনে চালাতে হবে, ব্রেক মারা যাবে না, আস্তে আস্তে চালাতে হবে। হ্যাঁ, তো ওই আর কি, মানে সে বরফের মাঝে গাড়ি চালাতে লিটারালি ঘাম লেগে যায়। ঘাম দিয়ে যেত মোটামুটি, আমার এখনও অভ্যেস কেটে গেছে। তারপরে প্রথম চাকরি পেলাম তো অ্যারিজোনা। অ্যারিজোনা হচ্ছে ড্রাই ঠান্ডা, মানে কি বলবো, সে মানে বালির মতো দেখতে বরফ, আর এই 15 ডিগ্রি 16 ডিগ্রি ফারেনহাইট, মানে টেম্পারেচার তখন -9 ডিগ্রি বা -10 ডিগ্রি, পুরো গা নাক ফাক ফেটে যেত, হাতের মানে যেটুকুনি গাল ফাল থাকবে পুরো লাল, নাকের ডগা লাল পুরো একদম, বানরের মতো, মানে কোল্ড বার্ন যেটাকে বলে। আর ওই বালির মতো বরফ পুরো যেখানে পড়বে সেখানে শক্ত হয়ে গেঁথে যাবে, মানে তাতে পড়লে পুরো গা ছড়ে যাবে একদম, এত ঠান্ডা। বরফটা হয়তো পড়ে না, কিন্তু অবিশ্বাস্য ঠান্ডা, মরুভূমির ঠান্ডা যাকে বলে আর কি অ্যারিজোনা। তারপরে 2011-তে কপালে ছিল, চলে এলাম আরকানসা, পিসফুল লাইফ, মানে আরকানসাতে বরফ টরফ খুব একটা পড়তো তো না 10 বছরে, কিন্তু এখন তো সব চেঞ্জ হয়ে গেছে, ওই বললাম না, লাস্ট 7 বছরে 3বার খুব ভালো বরফ পড়ে একদম, শহর ফর বন্ধ, হয়তো এই বছরও পড়বে জানি না। টেম্পারেচার যেদিকে যাচ্ছে, অনেক ঠান্ডা, 3-4 দিন যদি 4-5 দিন ঠান্ডা থাকে, তারপরে এই টেম্পারেচারেই বরফ পড়ে যাবে। হ্যাঁ, আহ, মাটিটা একটু ঠান্ডা হতে সময় লাগে আর কি, এটা তো। বাট তবে একটা বলতে পারি, সবাই ভাবে আর কি আমেরিকার ঠান্ডা এক জিনিস, কিন্তু আমার মনে হচ্ছে দেশের ঠান্ডা, মানে আমার বাগনারে বাড়ির ঠান্ডা আরও আরও ভয়ানক। কেন, কারণটা বলছি, এখানে থেকে, এখানে তো বাড়িতে গরম হাওয়া চলছে, গাড়িতে গরম হাওয়া চলছে, হ্যাঁ, ট্রেন স্টেশনে গরম হাওয়া চলছে, ডিপার্টমেন্টে যারা যখন কাজ করতাম এসি অফিস, তখন তাতে হিটিং চলছে, সবই চলছে, মানে এখানে তো ট্রানজিশনগুলো আর কি, হ্যাঁ, বাড়ি থেকে গাড়ি বা ওই রকম। আর দেশে যেটা কি, ওই ঠান্ডা পুকুরের জলে চান করা শীতকালে, তারপর হচ্ছে সিমেন্টের মেঝে, বাপ রে বাপ, কি ঠান্ডা, উত্তরে কনকনে হাওয়া। আচ্ছা, বাড়িতে হচ্ছে সবসময় ওই কনকনে ঠান্ডা জল, আমার মনে হয় হ্যাঁ, দেশের ঠান্ডা হচ্ছে অনেক 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 গুণ টাফ, মানে শুধু টেম্পারেচার দিয়ে, ও 8 ডিগ্রি 9 ডিগ্রি কি আর এমন ঠান্ডা, হ্যাঁ, এখানে মানে -0.5 ডিগ্রি হোক আর -2 ডিগ্রি 4 ডিগ্রি যাই হোক, আমরা তো ঘরের মধ্যে ঢুকে পড়লে তো বুঝতে পারি না, সারা বছর একই টেম্পারেচার। হ্যাঁ, জানলা খোলা যায় না, দরজা খোলা যায় না। তো সেই হিসাবে দেখলে আমার মনে হয় ওইভাবে জাস্ট তাপমাত্রা দিয়ে ভারতবর্ষের ঠান্ডা আর মানে দেশের ঠান্ডা আর আমেরিকার ঠান্ডা ওইভাবে কল্পনা করা যায় না আর কি, কম্পেয়ার করা যায় না। তো মানে এখানকার ঠান্ডা ঠান্ডা এখনও লাগে, এই 24তম এটা উইন্টার হবে আর কি। হ্যাঁ, এটা ডিসেম্বর, 2002 ডিসেম্বর থেকে 2025 ডিসেম্বর। তো দেখা যাক 24তম শীতকালটা কেমন কাটে। তো মাঝখানে অনেক দিন আড্ডা ফাড্ডা হয়নি, তো আবার এলাম আড্ডা নিয়ে। যাদের আমার পুচকে চ্যানেল ভালো লাগবে, পছন্দ হবে, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আবার কথা হবে, আবার আড্ডা হবে।